জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। আনন্দ আর উচ্ছলতার মধ্য দিয়ে পালিত হলো সম্প্রীতির উৎসব পহেলা বৈশাখ। নাচ গানে ও ফুল ভাসানোর মধ্য দিয়ে চলছে আদিবাসীদের বৈশাখী উৎসব। চলে গেলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, রেখে গেলেন বর্ণাঢ্য এক জীবন। বাংলার ঐতিহ্য সুশান্ত পালের শখের হাড়ি, বৈশাখ গেলেই কদর বাড়ে। অবহেলায় হারাতে বসেছে এই শিল্প। হিজাব পরা নিয়ে আরো কড়াকড়ি অবস্থানে যাচ্ছে ইরান। হিজাব অমান্যকারীদের শনাক্তে বসানো হচ্ছে ক্যামেরা। মেসির দেখা পেতে এক ভক্তের অপেক্ষা করতে হয় 10 ঘন্টা, অবশেষে মিলল দেখা। জনপ্রিয় মডেল লরেন ওয়াসার লড়াকু জীবন বিশ্বকে মনে করিয়ে দেন সৌন্দর্যের অনেক ভিন্ন অর্থ রয়েছে। এবার বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতে উঠেছে পুরো দেশ। পহেলা বৈশাখ আমাদের মনের সকল ক্লেশ জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অসাম্প্রদায়িক চেতনার স্বাক্ষর হলো বৈশাখ। সাবিয়া বিন্দুর প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। বাংলা বর্ষ 1430। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন একটি বছর। আজ নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে সবাই। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা শুভ নববর্ষ। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ছিলাম, অনেক ভালো লাগছে, অনেক, যেটা ভাষা প্রকাশ করার মতো যাবে না। লকডাউনে তো হয়নি, গত বছরও আসা হয়নি, আর আজকে অনেক দিন পর অনেক ভালো লাগছে। বেশ কিছুদিন করোনা থাকায় আমরা তো এভাবে উদযাপন করতে পারি নাই, আবার নতুন করে এখন করা যাচ্ছে। যদিও রোজার জন্য অনেকে বের হতে পারেন নাই, তারপরেও সবার জন্য শুভ নববর্ষ। সারা মাসে না খাওয়া হলেও, বছরে না খাওয়া হলেও এই বছরটাতে আমরা খুব উদযাপন করি। পান্তা ইলিশ দিয়ে শুরু করি, সকালটা খুব সুন্দর করে উদযাপন করি। আমরা প্রতি বছর মঙ্গল শোভাযাত্রায় থাকি। আমাদের শুরুটা হয় আসলে আগের দিন চৈত্র সংক্রান্তি থেকে। চারুকলায় আসি, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি দেখি, চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান দেখি। পরের দিন আমরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে আসলে বাঙালি সংস্কৃতি এই নববর্ষ আমরা সারাদিনই থাকতে চাই। বিভিন্ন জায়গায় বাংলা একাডেমি মেলা আছে, ওখানে যাব, এই চারুকলা ঘুরবো। এইভাবে সবাইকে শুভ নববর্ষ। আমরা পান্তা ইলিশ ভর্তা খেয়ে সেখান থেকে শুরু করেছি। রমনাতে গেলাম, রমনাতে গান শুনে শোভাযাত্রা করলাম। 1430টা যেন আমাদের শুভ হয় সেটা আমরা বরণ করে নিচ্ছি। শুভ নববর্ষ। এদিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। এদিন বাঙালির পাশাপাশি ছিলেন বিদেশিরাও। It's been amazing. Yeah, it's very cool to see. I'm very happy. What did you see in this occasion? Lots of happiness, lots of laughter, lots of dancing, people coming together, enjoying. It's been really beautiful. How you're feeling today? Very, very happy and impressed. I'm super impressed by all the arts and all the dancing and singing, and yeah, it's very cool to see. I'm very happy. শুভ নববর্ষ। বাংলার এই উৎসব উদযাপন করতে শিশুদের আনাগোনায় মুখর ছিল চারুকলা প্রাঙ্গণ। ঘুরতে এসেছি, নতুন পাঞ্জাবি পরেছি। নববর্ষতে বাবা মার সাথে ঘুরতে এসেছো? হ্যাঁ, শুভ নববর্ষ। এটি একমাত্র উৎসব যেখানে ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে বাঙালি অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত হয়। আমরা সাম্প্রদায়িকতার আগে আমরা বাঙালি, আমাদের পরিচয়টা আসলে হচ্ছে আমরা বাঙালি এবং হচ্ছে বাংলাদেশি। তো আমি বাঙালি, এটা পরিচয় দিতেই আমি বেশি গর্ববোধ করি। আমাদের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। সারা পৃথিবীতে আমাদেরকে মানুষ বাঙালি নামেই চেনে। তো এই পরিচয়টার বাইরে অন্য কিছু হয়তো চিন্তা করাটা আমাদের জন্য ঠিক না। পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি, এভাবে বিদায়ী সূর্যের কাছে আহ্বান জানিয়ে নতুন সূর্যকে সবাই স্বাগত জানায়। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ, ঢাকা। নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ে পাহাড়ে এখন বৈশাখীর গান। এই উৎসবের প্রথম অংশ শুরু হয় নদীতে ফুল ভাসিয়ে।
চাকমা রীতিতে এই ফুল ভাসানোর নাম ফুলবিজু, আর ত্রিপুরারা বলে হাড়ি বৈশু। পাহাড়িদের সংস্কৃতিতে এটাই বছরের প্রধান সামাজিক উৎসব। রাঙামাটি প্রতিনিধি রিকোস চাকমার একটি প্রতিবেদন। জাফরুল্লাহ চৌধুরী কারো কাছে শ্রদ্ধার, কারো কাছে গর্বের, আবার কারো কাছে সাহসিকতার এক জ্বলন্ত উদাহরণ। সাদামাটা জীবনে রেখে গেছেন অসামান্য অবদান। পরিবারের গণ্ডি ছাড়িয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রেরও বড় ভাই। 11 এপ্রিল রাত 11:30টায় হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান। সঞ্জিতা সম্পার কণ্ঠে আল মামুনের প্রতিবেদন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মহান মুক্তিযুদ্ধে তিনি লড়াই করেছেন সম্মুখ সমরে। মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও সংগঠক জাফরুল্লাহ চৌধুরী 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। 10 ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশের পর 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। ছাত্র ইউনিয়নের মেডিকেল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। 1967 সালে রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন। ব্রিটেনে প্রথম বাংলাদেশ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি। পরবর্তীকালে দেশের চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র নামের স্বাস্থ্য বিষয়ক NGO, যা প্রতিষ্ঠার পর থেকে সব শ্রেণীর লোকদের মধ্যে, বিশেষ করে কম আয়ের মানুষদের মধ্যে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রে ডাক্তার জাফরুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশীয় ওষুধ শিল্পের যে বিকাশ, তা সেই বৈপ্লবিক ঔষধ নীতিরই সুফল। এখন 16 থেকে 17 কোটি মানুষের চাহিদার 95%-এরও বেশি ওষুধ বাংলাদেশ উৎপাদন করে। বাংলাদেশ ওষুধ রপ্তানিকারক দেশও। 1981 সালে অত্যাধুনিক গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল গড়ে তোলেন জাফরুল্লাহ চৌধুরী। অন্য সব ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধের চেয়ে গণস্বাস্থ্যে উৎপাদিত ওষুধের দাম প্রায় অর্ধেক। তিনি নিজে কিডনির রোগী ছিলেন। ডায়ালিসিস করতেন সপ্তাহে প্রায় 3 বার, আর কিডনি ডায়ালিসিসের জন্য অপরিহার্য ইনজেকশন হ্যাপারিন। সেই ওষুধের দামও অন্য যে কোনো কোম্পানির থেকে অনেক কম। শুধু হ্যাপারিন নয়, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধের দাম অন্য কোম্পানির তুলনায় অনেক কম। এছাড়া দেশে কিডনি ডায়ালিসিসের খরচ যেখানে আকাশ ছোঁয়া, সেখানে বিশেষ আর্থিক সামর্থ্য বিবেচনায় এই সেবা প্রদান করা হয়। এর মধ্যে 10 থেকে 12% দরিদ্র রোগীর ডায়ালিসিস করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। সর্বশেষ কোভিড মহামারীতেও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল বিশেষ কিট তৈরি করে। 1977 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার লাভ করেন জাফরুল্লাহ চৌধুরী।
এছাড়া 1985 সালে ফিলিপাইন থেকে রামন ম্যাগাসাইসাই, 1992 সালে সুইডেন থেকে বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাভলিহুড, 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। সর্বশেষ 2021 সালে আহমদ শরীফ স্মারক পুরস্কারও পান জাফরুল্লাহ চৌধুরী। 11 এপ্রিল 2023 মঙ্গলবার রাতে গুণে এই মানুষটির বিপুল কর্মময় জীবনের অবসান ঘটে। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। রং দিয়ে নকশা আঁকা বিশেষ ধরনের হাড়ি হচ্ছে শখের হাড়ি। একসময় রান্না বা শোবার ঘরের শিকায় ঝুলিয়ে রাখা হতো এই হাড়ি। তাতে রাখা হতো বিভিন্ন ধরনের খাবার। এছাড়া নতুন আত্মীয়ের বাড়িতে মিষ্টি বা অন্য খাবার বহনে ব্যবহৃত হতো। বর্তমানে শখের হাড়ির ব্যবহার তেমন দেখা যায় না। তবে পরিবেশ ও ঐতিহ্যের কথা বিবেচনা করলে শখের হাড়ির তুলনা হয় না। রাজশাহী প্রতিনিধি এম এ মামুনের তথ্য ও ছবিতে রুমি প্রভার টেক্সট রিপোর্ট। বিলুপ্তির পথে বাঙালির ঐতিহ্যের শখের হাড়ি। বৈশাখী মেলা ছাড়া এসব আর তেমন চোখে পড়ে না। তবে সেই শখের হাড়ি আগলে রেখে লড়াই করে যাচ্ছে রাজশাহীর মৃৎশিল্পী সুশান্ত কুমার পাল ও তার পরিবার। এই হাড়িতে মিশে রয়েছে বাঙালিয়ানা। মেলা এবং আত্মীয়ের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ায় শখের হাড়ির যেন জুড়ি মেলা ভার। অথচ সেই হাড়ি নিয়ে কথা ওঠে শুধু বৈশাখী। সারা বছর কেউ এই শখের হাড়ির খবর নেয় না বলে আক্ষেপও করেন কারিগর সুশান্ত কুমার পাল। বৈশাখী মেলাকে কেন্দ্র করে শখের হাড়ি তৈরিতে সবাই ব্যস্ত। কেউ মাটি তৈরি করছেন, কেউ বা তৈরি করছেন হাড়ি, আবার কেউ সেগুলোতে রং লাগাচ্ছেন। এসব কাজে সুশান্তকে সহযোগিতা করেন পরিবারের অন্য সদস্যরাও। সুশান্ত পাল জানান, এবছর 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের শখের হাড়ি রয়েছে। এবার আন্তর্জাতিক। নারীদের হিজাব পরা নিয়ে আরো কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। কারা হিজাব পরছেন না তা শনাক্ত করতে ক্যামেরা বসাচ্ছে দেশটির সরকার। শনিবার 8 এপ্রিল ইরান পুলিশ এ ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক ডেস্কের একটি প্রতিবেদন। নারীদের হিজাব পরা নিয়ে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। কারা হিজাব পরছেন না তা শনাক্ত করতে জনসমাগম হয় এমন স্থানগুলোয় ক্যামেরা বসাচ্ছে দেশটির সরকার। এসব ক্যামেরার মাধ্যমে হিজাব লঙ্ঘনকারী নারীদের শনাক্ত এবং শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে পুলিশ। দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হিজাব না পরা কোনো নারীকে শনাক্তের পর তাকে সতর্ক করতে একটি খুদে বার্তা পাঠানো হবে। ইরানের হিজাব আইনের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে তা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের আইন অনুযায়ী হিজাব পরা বাধ্যতামূলক। তা সত্ত্বেও দেশটির অনেক নারীকে এখনও হিজাব ছাড়াই বিপণী বিতান, রেস্তোরাঁ, দোকান ও রাস্তাঘাটে চলাফেরা করতে দেখা যায়। এমনকি নৈতিক পুলিশের সদস্যদেরও এই নারীরা রুখে দিচ্ছেন এমন নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে হিজাব নীতি ভঙ্গ করার অভিযোগে মাসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতা পুলিশ। পুলিশ হেফাজতে তিনি অসুস্থ হয়ে কোমায় চলে যান। পরে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে শুরু হয় তুমুল বিক্ষোভ। মাসার পরিবার ও বিভিন্ন মানবাধিকার সংগঠন শুরু থেকেই দাবি করছে, গ্রেপ্তারের সময় মাসার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাত করে পুলিশ। এ কারণেই তিনি চেতনা হারিয়ে কোমায় চলে যান। তবে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মাসার মৃত্যুর কারণ অসুস্থতাজনিত। দেশটির ফরেনসিক চিকিৎসকদের সংগঠন এক বিবৃতিতে দাবি করে, মাসা আমিনের মৃত্যুর কারণ আঘাতজনিত নয়, বরং বিশেষ কোনো শারীরিক অসুস্থতায় তিনি মারা যান। তবে ওই বিবৃতিতে মাসাকে আঘাতের তথ্য অস্বীকার করা হয়নি।
এদিকে গত সপ্তাহে ইরানের জনসম্মুখে হিজাব না পরায় 2 নারীর মাথায় দই ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। একটি দোকানে পণ্য কেনার সময় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই 2 নারীকে আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। 1979 সালের বিপ্লবের পর ইরানের প্রতিষ্ঠিত ইসলামী শরিয়া আইনে নারীরা তাদের চুল ঢেকে রাখার পাশাপাশি ঢিলেঢালা পোশাক পরতে বাধ্য। এই আইন লঙ্ঘনকারীদের প্রকাশ্যে উপদেশ, জরিমানা কিংবা গ্রেপ্তার করার বিধান রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। খেলার খবর। দীর্ঘ 10 ঘন্টা অপেক্ষার পর জুয়ান পোলকান দেখা পেয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। শুধু দেখাই করেননি, তিনি ঢুকেছেন মেসির বাসায় এবং তার দেয়া অটোগ্রাফ শরীরের ট্যাটুও করিয়েছেন এই ভক্ত। ফারজানা বাবির ডেস্ক রিপোর্ট। আর্জেন্টাইন জায়ান্ট লিওনেল মেসিকে দেখা, তাকে একটু ছুঁয়ে দেয়া অনেকের কাছেই স্বপ্ন। সেই স্বপ্নকে কেউ বাস্তব করতে পারেন, কেউ বা আবার স্বপ্নেই লালন করেন তাদের ইচ্ছে। এবার আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় হুয়ান পোলকান ধৈর্যের পরীক্ষা দিয়ে পেলেন মেসির দেখা। আর্জেন্টাইন এই ফুটবল খেলোয়াড় কয়েক মাস আগেই মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন। এ কারণে তার ক্লাব তাকে 2 দিন ছুটিও দেয়। তবে ক্লাবের শর্তও ছিল, ছুটি পাবেন তবে তাদের ক্লাবের জার্সিতে আনতে হবে মেসির স্বাক্ষর। প্যারিসে পোলকানকে দিতে হয় 10 ঘন্টার অপেক্ষার পরীক্ষা। প্রথমে পাত্তাই পাচ্ছিলেন না মেসির পরিবারের কাছে। সকাল 9টায় মেসি অনুশীলনে যান, ফেরেন দুপুরের দিকে। তখনও তাকে দেখেও না দেখার ভান করে চলে যান মেসি। বিকেল 3টায় মেসির সহধর্মিণীও বাসা থেকে বের হন। পোলকানের সঙ্গে হাই হ্যালো করলেও ঘণ্টা 3 পর ফিরে এসেছিলেন নির্লিপ্ত। এর মধ্যে মেসির নিরাপত্তা প্রহরী এসেও তাকে হুমকি দেন পুলিশে খবর দেওয়ার। তবে পোলকান হাল ছাড়েননি। অবশেষে আসে কাঙ্ক্ষিত সেই মধুর মুহূর্ত। পোলকানের ধৈর্যের বাঁধ না ভাঙলেও বাঁধ ভেঙেছিল মেসি ও রকুজ্জোর। মেসির স্ত্রী বাসার দরজা খুলে পোলকানকে ভেতরে ডেকে নিয়ে যান। তাকে স্বাগত জানান স্বয়ং মেসি। পোলকানের কাছে এটা অবিশ্বাস্য মুহূর্ত ছিল। তিনি মেসির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন, একসাথে ছবি তোলেন। মেসি তার ভক্তকে বুকে টেনে নিয়েছিলেন। পোলকান তার হাতের বাহুতে নিয়েছেন মেসির অটোগ্রাফ। সেই সাথে ক্লাবের শর্ত মতে ক্লাবের জার্সিতে মেসির অটোগ্রাফও আদায় করে ছেড়েছেন তিনি। অবিশ্বাস্য সুন্দর মুহূর্ত কাটিয়ে পোলকান বের হন মেসির বাসা থেকে। এরপর তার গন্তব্য কোথায় নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। পোলকান ছুটেছেন ট্যাটু শিল্পীর কাছে। মেসির নিজের হাতে দেওয়া অটোগ্রাফ স্থায়ী না করলে হয়? ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। জনপ্রিয় আমেরিকান মডেল লরেন ওয়াসা, তিনি গ্যাংগ্রিনের ফলে উভয় পা হারান। গোল্ডেন ডেঞ্চার এখন তার ট্রেডমার্ক। সেখানে তিনি মডেল হিসেবে সফল খেলাধুলা করেন এবং শিক্ষা দেন। তিনি বিশ্বকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন যে সৌন্দর্যের অনেক নাম রয়েছে। সামিয়া বিন্দু, ডেস্ক রিপোর্ট। জনপ্রিয় আমেরিকান মডেল লরেন ওয়াসা গ্যাংগ্রিন রোগে হারান তার 2 পা, কিন্তু তিনি ভেঙে পড়েননি। এখনও তিনি মডেল হিসেবে সফল। বিশ্বকে তিনি মনে করিয়ে দেন সৌন্দর্যের অনেক ভিন্ন অর্থ রয়েছে। লরেন ওয়াসার জন্ম সান দিয়েগোতে। তার বাবা মাও মডেল ছিলেন। লরেন তার মায়ের সঙ্গে প্যারিস, লন্ডন এবং নিউ ইয়র্ক ভ্রমণের ফলে খুব তাড়াতাড়ি ফ্যাশন সার্কিটে চলে আসেন। এমনকি শৈশবেই তিনি ইতালিয়ান ভোগের প্রচ্ছদে মডেল হন। লরেন একদিন তার বন্ধুকে নিয়ে পার্টিতে যাচ্ছিলেন। হঠাৎ পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশের অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা কিডনি ফেইলিয়ার ও 2টি হার্ট অ্যাটাক শনাক্ত করেন। এটি ছিল 2012 সালের ঘটনা। ডাক্তাররা তাকে মেডিকেল কোমায় রেখেছিলেন এবং বেঁচে থাকার সম্ভাবনা 1% বলে অনুমান করেছিলেন। এ প্রসঙ্গে লরেন একটি মার্কিন গণমাধ্যমকে বলেন, 1.5 সপ্তাহ পর আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে জেগে উঠেছিলাম। আমি জানতাম না আমার কি ঘটেছে।
তারা আমাকে তরল দিয়ে পাম্প করছে। আমি ভয়ঙ্করভাবে মোটা বোধ করছি। আমার পায়ে আগুন লেগেছে। গ্যাংগ্রিনের ইতোমধ্যেই আমার ডান পা এবং বাম পা ঘোরাচ্ছে। কোনো উপায় ছিল না। ডাক্তারদের হাঁটুর নিচে আমার ডান পা কেটে ফেলতে হয়েছিল। লরেন আরও বলেন, হতাশা সত্ত্বেও আমি আস্তে ধীরে সোজা হতে শুরু করি। এখন আমি পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করি। কৃত্রিম যন্ত্র পায়ে পড়ে আমি বাস্কেটবল খেলি। এখন ম্যারাথন দৌড়ের প্রশিক্ষণও দিচ্ছি। নিজেকে অনেক সুখী মনে করি আমি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ, ডেস্ক রিপোর্ট। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।